আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। তোমাদের সাজেশন দিব বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আগামীকালকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে। এর বিজিএসের যেই মোট অধ্যায় আছে হচ্ছে 16টা। তোমরা জানো এত অল্প সময়ে এই 16টা অধ্যায় কিভাবে তোমরা পড়বে সেটা আজকে আমি তোমাদের এই সাজেশনে মাত্র 7টা অধ্যায় দিব। মাত্র 7টা অধ্যায় পড়লেই তোমার 7টা সৃজনশীল কমন পড়বে। যদি তোমাদের 11টা সৃজনশীল আসবে, 11টা থেকে 7টা, তো তোমার 7টা কমন পড়তে হবে। সেই 7টা কমন পড়ার জন্য সেই 7টা অধ্যায় পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা সব তথ্য জানতে পারবে। এবং আমি শুধু যেই 7টা অধ্যায় বলছি, এই 7টা অধ্যায়ের ভিতর থেকে আবার তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, আমি এই 7টা অধ্যায়ের টপিকগুলোও আমি সিলেক্ট করে রেখেছি, কোনোটা 100% এবং কোনোটা 99%। 7টা অধ্যায়ের তোমাদের টপিক সহ গ ঘয়ের জন্য, ক খয়ের জন্য কোন প্রশ্ন পড়তে হবে সেগুলোও কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি এই ভিডিওতে। তো বন্ধুরা, বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও, লাইক কমেন্ট করো। 9 নম্বর অধ্যায়, অধ্যায় 9 থেকে তোমাদের 100% একটা সৃজনশীল আসবে। অধ্যায় 16 থেকে একটা সৃজনশীল আসবে। অধ্যায় 11 থেকে একটা সৃজনশীল আসবে। তাহলে 9, 16, 11 এবং অধ্যায় 3 থেকে একটা সৃজনশীল আসবে। অধ্যায় 3 থেকে একটা সৃজনশীল আসবে। অধ্যায় 13 থেকে একটা সৃজনশীল আসবে। অধ্যায় 13 থেকে একটা সৃজনশীল আসবে। অধ্যায় 15 থেকে একটা সৃজনশীল আসবে। 5 অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল আসবে। তবে এইটার সাথে আমি এক্সট্রা হিসাবে এক্সট্রা একটা রাখছি 4 অধ্যায়টা। 4 আর 5 এই দুইটা মিলে তোমাদের একটা সৃজনশীল আসবে। তাহলে 7টা কমন পড়ার জন্য তোমাদের টোটাল পড়তে হচ্ছে 8টা অধ্যায়। তাহলে আমি কিন্তু তোমাদের 16টা অধ্যায় থেকে 8টা অধ্যায় কিন্তু স্কিপ করে দিয়েছি। বাকি যে 8টা অধ্যায় আছে জাস্ট এমসিকিউ পড়বে, জাস্ট এমসিকিউ। এমসিকিউর জন্য পড়বে 2 আর 12। আমি যখন তোমাদের 25 সালে সাজেশন বানাবো, ফাইনাল সাজেশন, তখন এই 2 আর 12 অধ্যায় আমি কখনো সাজেশনে রাখি না। এই দুইটা থেকে যদি তোমার 2টা চলেও আসে, কোনো কিচ্ছু যায় আসে না, তারপরে তোমার 9টা সৃজনশীল কমন পড়ে যাবে। তো আমি যেই 8টা অধ্যায় দিলাম, মেইন হচ্ছে 5 অধ্যায় থেকেই দিবে, তবে এক্সট্রা হিসাবে 4 অধ্যায়টা অধ্যায় পড়লে তোমার 8টা সৃজনশীল আসার সম্ভাবনা আছে, 7টা কমন পড়বেই। তো বন্ধুরা, এইবার আমি তোমাদেরকে অধ্যায়ের টপিকগুলোও আমি তোমাদেরকে বলে দিব, ক খ গ ঘয়ের জন্য কোনগুলো সব বলে দিব। প্রথমে আমি 11 অধ্যায় থেকে আমি বলছি। 11 অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন পড়লেই 100% তোমাদের কমন পড়ে যাবে। উদ্দীপক চেঞ্জ করতে পারে অথবা হুবহু তুলেও দিতে পারে। অধ্যায় 11 থেকে সৃজনশীল প্রশ্ন ভালো করে পড়বে। এখন টপিক কোনটা সেটা আমি বলতেছি। সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার তুলনা, এটা অনুশীলনীর বা পার্থক্যর মতো করে আসবে। আমি আমার ক্লাসে কিন্তু তোমাদের বাম পাশে 6টা, ডান পাশে 6টা পার্থক্য বা তুলনা করে নোট করে দিয়েছি। ওটা লিখলে 4-এ 4 পাবে। এটা আসবেই, 100% চলে আসে। সেটা বানিয়ে দিক বা অনুশীলনীরটা আসুক, এটা ঘ নম্বরে থাকবে। গ নম্বরে চেঞ্জ করতে পারে, অনুশীলনীরটার গড় জায়গা চেঞ্জ করতে পারে। চেঞ্জ করে তোমাদের যেটা প্রশ্নটা সেট করবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। 153 পৃষ্ঠাতে অ্যান্সার দেওয়া আছে। বইয়ের কতটুকু লিখতে হবে আমি সেটাও বলে দিচ্ছি। স্বাধীনতার পর থেকে ভূমিকা পালন করে, এটা গয়ের জন্য আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি অনুশীলনীটা চেঞ্জ করে তাহলে এটা দেওয়ার সম্ভাবনা বেশি। আর একদম খুবই কম ইম্পর্টেন্ট এই অধ্যায়ে অতিরিক্ত প্রশ্ন 2টা, সেটা হচ্ছে ইসলামী প্লাস মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বর্ণনাটা ভালো করে শিখে যাবে। এইটা 2টার যে কোনো একটা গ নম্বরে দিয়ে দিতে পারে, শিখতে হবে। যেহেতু 11 অধ্যায় থেকে সৃজনশীল আসবেই, আমি তোমাদের অধ্যায় সিলেক্ট করে দিয়েছি, A to Z পড়তে হবে এই 7টা অধ্যায়। তাহলে তোমার যেখান থেকে প্রশ্ন করবে সেখান থেকে পাবে। তারপরও আমি তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি তোমাদেরকে কিন্তু বলছি, ইম্পর্টেন্ট টপিকও বলতেছি, তাহলে তোমাদের একটু ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। এন্টারটেইনমেন্ট নিয়ে পড়ালেখা করবে, তাহলে পড়ালেখাটা একদম সহজ হয়ে যাবে। এবার সংগঠনের প্যারা, তোমাদের বইয়ে সংগঠনের একটা প্যারা আছে। এটার উৎপাদন থেকে শুরু করে সমন্বয়ে গড়ে ওঠে, এটুকু একটু মুখস্থ রাখবে। এটা বোর্ড পরীক্ষায় অনেক আসছে এইটার বর্ণনাটা। এবার সম্পদের শ্রেণী বিভাগ থেকে 1 অথবা 2 মার্কের প্রশ্ন আসে, মাঝে মাঝে 3-এ দিয়ে দেয়, এটা একটু করবে। সম্পদ, উপযোগ এবং অপ্রাচুর্য, এটা 1 এবং 2 এর জন্য। উপযোগ এবং অপ্রাচুর্য তোমাদের বইয়ের যে টপিকটা আছে, এটা
1-2-এর জন্য, জাতীয় সম্পদের উৎস 1-2-এর জন্য, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয়, এটা গ-ঘয়ের একটা প্রশ্ন। এবার টপ মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমরা মনে রাখবে, আমি প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমি বলে দিব। বিজিএসের ক্ষেত্রে অনুশীলনীতে 1 থেকে 5 পর্যন্ত 4 পর্যন্ত করে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। ইনশাল্লাহ যদি তোমরা এই অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে 100% একটা কমন পড়ে যাবে, 100% একটা প্রশ্ন কমন পড়ে যাবে। সো তোমরা গাইড থেকে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন যেই 1 থেকে 5টা করে বা 4টা করে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এইগুলা তোমরা পড়বে। আমি এগুলার প্রশ্নগুলা বললাম না, তাহলে এইগুলা পড়লেই হবে। আর আমি যেগুলো বললাম এইগুলাই 2020 এবং 23 সালে অল বোর্ড কোশ্চিনে বারবার আসছে। যদি বিশ্বাস না হয় তাহলে টেস্ট পেপার বা গাইড থেকে একটু দেখে নিও, এইগুলাই আসছে। সো আমি যেগুলো বললাম এখান থেকে এইগুলো পড়লে এই অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আমি চলে আসতেছি অধ্যায় 9 থেকে। অধ্যায় 9 থেকে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে বিজিএসের অধ্যায় 9, মাত্র 2 থেকে 2.5 পৃষ্ঠা পড়লেই তোমার একটা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে। সো আগেই বলছি অধ্যায় 9 থেকে একটা আসবে, তোমার এই অধ্যায়ে যে টপিকগুলো আছে সবগুলোই পড়বা, তবে আমি গুরুত্বপূর্ণ কোনটা সেটা আমি বলে দিচ্ছি, কারণ আমি টপিক অধ্যায় সিলেক্ট করে দিচ্ছি। সো অধ্যায়ের সব টপিকগুলোই পড়তে হবে, বেশি টপিক নাই। আমি মাত্র 4টা টপিক ধরছি 100%, 4টা টপিক। দেখো 1 নম্বরে রাখছি হচ্ছে জাতিসংঘের যে অঙ্গ সংস্থানগুলো রয়েছে সেই অঙ্গ সংস্থাগুলোর হচ্ছে কাজ এবং পূর্ণরূপটা অবশ্যই শিখবে। আমি ক্লাসে কিন্তু সবাইকে সবগুলো পূর্ণরূপ করে দিয়েছি, এবং এটার কাজগুলো ব্যাখ্যা, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 100% আমার কাছে মনে হচ্ছে এটা চলে আসছে গ নম্বরে, সিডোর ভূমিকা বা কাজ, এটা 132 এবং 33 পৃষ্ঠায়। আর জাতিসংঘের সংস্থার কাজ হচ্ছে 101 পৃষ্ঠাতে আছে। জাতিসংঘের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী, এটা 100% তোমার ঘ নম্বরে চলে আসছে মনে করো। যদি অতিরিক্ত বানায় অনুশীলনীটা যদি দেয় তাহলে তো দিলই। এই যে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা, এটা 4-এ আসবে 100%, আর 3-এ দিবে সিডোর ভূমিকা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। আর আরেকটা গয়ের প্রশ্ন আছে, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা নারীর প্রতি। তো এইটার প্রথম যে 10টা পয়েন্ট আছে বইয়ের, ওই 10টা পয়েন্ট দিলে পরেই এইটার বৈষম্যটার অ্যান্সার হয়ে যাবে। তো এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের বড় প্রশ্ন। আর একটা এক্সট্রা হিসাবে পড়বা জাতিসংঘের পটভূমি। এই পটভূমিটা হচ্ছে খুবই কম আসছে বোর্ড পরীক্ষায়, 2-3 জায়গায় আসছে, কিন্তু পড়তে হবে। যেহেতু আমি বলছি যে নবম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, তাই তোমার এই টপিক বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি অলরেডি 8টা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছি, এত কনফিডেন্স নিয়ে দিছি যে এই 7টা অধ্যায় যদি পড়ো তাহলে কমন পড়বে। জাস্ট পটভূমিটা পড়তে হবে। এবার 2-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিতর্ক সভা, এটা বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে। জাতিসংঘের উদ্দেশ্য, ঠিক আছে, 6টা ভালো করে পড়বে, এটা 4টা 2-এর জন্য আসলে লিখবে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন, সবগুলা 1 থেকে 5 পর্যন্ত সবসময় দেওয়া থাকে। এই 5টা প্রশ্ন পড়লেই তোমার 100% কমন পড়ে যাবে। এইবার বোর্ড প্রশ্ন আমি যেগুলো বললাম, এটা 2020 থেকে 23-এর মধ্যে এই প্রশ্নগুলাই বারবার আসছে। একটা এক্সট্রা প্রশ্ন বলতেছি, আন্তর্জাতিক আদালত বলতে কি বোঝায় বা আন্তর্জাতিক আদালত কেন প্রয়োজন, এইটা গাইড থেকে শিখবে, এটা বইয়ে অ্যান্সার দেওয়া নেই। ওকে, আমাদের তাহলে অধ্যায় 9 চলে গেল। এবার অধ্যায় 16 থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো। অধ্যায় 16টাকেও তোমার A to Z ভালো করে শিখতে হবে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলতেছি যেগুলো অবশ্যই ভালো করে রিভিশন করে যাবে। দুর্নীতি, এবার 2024 সালে ঢাকা বোর্ডে চলে আসছে দুর্নীতি থেকে। তো যদি ভালো টিচার যদি প্রশ্ন করে তাহলে যেহেতু দুর্নীতি তোমাদের আগামী 25 সালে তোমাদের আর আসবে না, তাই দুর্নীতি টপিকটা একটু ইম্পর্টেন্ট কম, ঠিক আছে, আসার সম্ভাবনা না, তবে পড়তে হবে। যেহেতু এই অধ্যায় তোমাকে অনেক সময় 24 সালেরটা রিপিট করতেছে টেস্ট পরীক্ষাতে, তো দুর্নীতিটা পড়তে হবে। জঙ্গিবাদ ভেরি ইম্পর্টেন্ট। সড়ক দুর্ঘটনা, সাম্প্রতিক যেইভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে এইটার টপিকটা সাম্প্রতিক টপিক, এবং নারীর প্রতি সহিংসতা আর এইডস টপিক, এই টপিকগুলো পড়লে 100% তোমার একটা সৃজনশীল কমন পড়ে যাবে। মাত্র বেশি ইম্পর্টেন্ট জঙ্গিবাদ, সড়ক দুর্ঘটনা, নারীর প্রতি সহিংসতা, এইডস, এই টপিকগুলো পড়ো, একটা সৃজনশীল কমন। এখন
দুই ক এবং খয়ের জন্য কোন টপিকগুলো পড়বে, আমি জাস্ট খালি একটু মাদার ওয়ার্ড বা কিওয়ার্ডগুলো আমি বলে দিব, তোমরা এই করবে। প্রথমটা হচ্ছে কিশোর অপরাধ, এটা 1 বা 2 এর জন্য। যৌন হয়রানি মোস্ট ইম্পর্টেন্ট, ইফটিজিং, এটা খালি 2 এর জন্য আসে, এটা 100%, এটা চলে আসতে পারে। ফতোয়া কি বা বলতে কি বোঝায়, এটা 1 এর জন্য আসে, 2 এর জন্য আসে। বইয়ের মধ্যে 2টা লাইন আছে, এই 2 লাইন লিখলেই তোমাকে 2 দিয়ে দেওয়া হবে। সামাজিক মূল্যবোধের কারণ অথবা অবক্ষয়, আর একটা সামাজিক নৈরাজ্যের কারণ। আবার দুর্নীতি, যেহেতু বড় প্রশ্ন চলে আসছে ঢাকা বোর্ডে 2024 সালে, তাহলে দুর্নীতি থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। দুর্নীতি বলতে কি বোঝায়, জঙ্গিবাদ বলতে কি বোঝায়, 2 এর জন্য আসে। মাতৃকল্যাণ বলতে কি বোঝায়। আর এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5টা অনুশীলনীতে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমার বিশ্বাস যদি ওইখানে যৌন হয়রানি, কিশোর অপরাধ, সামাজিক মূল্যবোধ এইগুলা যদি না দেয়, তাহলে 100% 1 থেকে 5টা অনুশীলনীর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই 5টা পড়লেই তোমার কিন্তু তোমাদের একটা অনুধাবন এবং জ্ঞানমূলক কমন পড়ে যাবে। এবং এখন আমি তোমাদেরকে সাজেশন দিব অধ্যায় 3 থেকে। অধ্যায় 3 থেকে 100% একটা সৃজনশীল আসবে। অনুশীলনীতেই 4টা সৃজনশীল আছে। এই অধ্যায়ের এই 4টা সৃজনশীল প্রশ্ন পড়লেই তোমার 100% একটা সৃজনশীল কমন পড়বে। এক্সট্রা হিসাবে এই অধ্যায় থেকে আমি মাত্র 3টা টপিক রাখছি, এর মধ্যে 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি অতিরিক্ত প্রশ্ন বানায় তাহলে কোনটা দিয়ে বানাবে? 1 নম্বর হচ্ছে পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ, এটা 42 পৃষ্ঠায় থেকে শিখবে। 2 নম্বরটা সৌরজগতের 8টা গ্রহের বর্ণনা, একদম সুন্দর করে প্যারা প্যারা মুখস্থ রাখবে। আর ভূ অভ্যন্তরের গঠন চিত্র 43 পৃষ্ঠা। জাস্ট এই 3টা অতিরিক্ত প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে, আর কোনো কিচ্ছু পড়তে হবে না। এবার ক এবং খয়ের জন্য আমি দ্রুত বলতেছি। দ্রাঘিমা রেখা, এটা 1 এর জন্য, 2 এর জন্য। অক্ষ কি? অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, আহ্নিক গতি, বার্ষিক গতি, সৌর দিন, জোয়ার ভাটা। এই কয়টা যেই টপিক বললাম এইগুলো দিয়ে 1 এবং 2 মার্কের জন্য প্রশ্ন বানাবে। এখানে আমি যে কয়টা বললাম সবই 1 এবং 2 মার্কের প্রশ্ন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি যে অনুশীলনীরটাই চলে আসবে। যদি অতিরিক্ত বানায় তাহলে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন 4টা আছে এই অধ্যায়ে, এই 4টা থেকেই তোমাদের একটা দিবে, অথবা অনুশীলনীর 4টা সৃজনশীল করলে ক খ কমন পড়ে যাবে। তো এই অধ্যায়টা খুবই সহজ। এই অধ্যায়ে কিন্তু তোমাদের গ এবং ঘতে ম্যাথ আছে, ঠিক আছে? সো ম্যাথগুলা বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের ক্লাসে কিন্তু আমি অনেক সুন্দর করে করাই দিছি, যারা আমার ব্যাচে পড়ো তাদের কোনো সমস্যা হবে না। আর যারা যে স্যারের কাছেই পড়ো না কেন, এই অধ্যায়টা বোর্ড পরীক্ষার জন্য আসবেই। সো এই অধ্যায়টা তোমরা স্কিপ করবে না, ভালো করে প্র্যাকটিস করবা। এইবার চলে আসছি অধ্যায় 5-এ। অধ্যায় 5 থেকে কোন কোন টপিক পড়তে হবে? অনুশীলনীর 1, 2 দুটাই পড়তে হবে অধ্যায় 5 থেকে। তবে অতিরিক্ত প্রশ্ন দেওয়ার সম্ভাবনা এই অধ্যায় থেকে বেশি। গ নম্বরে যেই টপিকগুলো থাকবে 1 নম্বরে আমি রাখছি, গ নম্বরে এগুলো দিয়ে বানাবে, কোনো একটা মানচিত্র দিয়ে প্রশ্ন বানানো হবে। পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, পশুর নদী, মেঘনা নদী, কর্ণফুলী, এইখানে যেই কয়টা নদীর কথা বললাম, এইটা বইয়ের মধ্যে যে প্যারাটা আছে সেই প্যারাগুলো একদম ঠোঁটস্থ করবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা আর হচ্ছে কর্ণফুলী, এই 3টা হচ্ছে এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, এই 3টা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন বানানো হয়। তো আমি যেগুলো যেহেতু এই অধ্যায় থেকে প্রশ্ন একটা বানাবেই আমি বলছি, তো এইগুলা নদীরগুলার বর্ণনাগুলো একটু শিখবে। 2 নম্বরটা এবার ঢাকা বোর্ডে 2024 সালে চলে আসছে, যেটা ঘয়ের প্রশ্ন। এটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 2024 সালে আসছিল ঢাকা বোর্ডে। নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক, পৃষ্ঠা নাম্বার 76, 100% গয়ের জন্য। এবং এই অধ্যায় থেকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, এটা গ এবং ঘয়ের জন্য। তোমাদের বইয়ের মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, 10টা বা 11টার মতো বা 8টা পয়েন্ট আছে সম্ভবত। এই পয়েন্টগুলা সবগুলা লিখতে হবে। আর বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ, আমার কাছে মনে হচ্ছে এবার এই টপিকটা থেকে প্রশ্ন বানাবেই। এই টপিকটা থেকে বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ 3 ধরনের, যেই এটা হচ্ছে পাতাঝরা, পত্রপতনশীল আর একটা ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। এই 3 প্রকার বনভূমির বর্ণনা শিখবে এবং এটাও মানচিত্র দিয়ে প্রশ্ন বানানো হবে। সো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। আর এক্সট্রা আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব। একদম লাস্ট পৃষ্ঠাতে একটা প্যারা আছে, এটা একটু রিডিং করলে তোমরা বানায় লিখতে পারবে।
আর এক্সট্রা হিসাবে দুটো টপিক পড়বে, সেটা হচ্ছে যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যর ক্ষেত্রে নদীপথের ভূমিকা। এগুলো হচ্ছে গয়ের প্রশ্ন, এগুলা ঘ দিবে না, গয়ের প্রশ্ন দিবে। আর সৌরশক্তি এটা 2 বা 3-এর জন্য, কৃষি সম্পদের প্যারাটা পড়বে, পানি সম্পদ ব্যবস্থাপনার প্যারাটা পড়বে, এটা 2 এবং 3 নম্বরের প্রশ্ন। এবং এই অধ্যায় থেকে অনুশীলনীতে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে কয়টা, সেই কয়টা পড়লে এখান থেকে তোমাদের একটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন করে যাবে। এইবার চলে আসছি অধ্যায় 15। তো বন্ধুরা তোমরা জানো যে অধ্যায় 14 কিন্তু তোমাদের এবার টেস্টের জন্য বাদ দিয়েছে স্কুল থেকে, তাই 14-র জায়গায় আমি সাজেশনে 14 রেখেছিলাম, বাট ওটা বাদ দিয়ে 15 নম্বরটা রাখছি। 100% 15 থেকে একটা সৃজনশীল আসবেই। এবার এই অধ্যায়ে 2টা অনুশীলনীর সৃজনশীল আছে। আমার কাছে মনে হচ্ছে অনুশীলনীর 2 নম্বরটা চলে আসছে, এত ইম্পর্টেন্ট এটা, হুবহু চলে আসবে, ক খটা চেঞ্জ করতে পারে। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর দুটাই পড়বে। এই দুটা পড়লে আর অতিরিক্ত কোন টপিক থাকে সেইটা শুধু আমি বলতেছি। অতিরিক্ত টপিক পড়তে হবে হচ্ছে প্রযুক্তি এবং যোগাযোগ, এই 2টা টপিক হচ্ছে তোমার এই অধ্যায়ের অতিরিক্ত প্রশ্ন পড়তে হবে। এটা হচ্ছে গ এবং ঘয়ের জন্য অতিরিক্ত টপিক মাত্র 2টা দিলাম। আর খ এবং গয়ের জন্য 3টা টপিক আছে অতিরিক্ত, প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান। তবে আমার বিশ্বাস এই 3টা টপিক থেকে 2 নম্বরের যে কোনো একটা প্রশ্ন চলে আসবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জৈবিক উপাদান বলতে কী বোঝায়, সাংস্কৃতিক উপাদান বলতে কী বোঝায়, মাঝে মাঝে প্রাকৃতিক উপাদান বলতে কী বোঝায়, এটা আসে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জৈবিক এবং সাংস্কৃতিক, স্টার চিহ্ন দিয়ে রাখো। এখন এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ 2-এর প্রশ্ন আছে, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়। এখন আমি তোমাদেরকে যে অনুশীলনীর 1 আর 2 বললাম, এই 2টা টপিকের মধ্যে, এই 2টা সৃজনশীলের মধ্যে কোন 2টা টপিক হচ্ছে সবচেয়ে 3টা টপিক বেশি ইম্পর্টেন্ট, যেটা অনুশীলনীর মধ্যে চলে গেছে। শিল্পায়ন নগরায়ন, এটা আমি বই থেকে দাগিয়ে দিয়েছি, 112 পৃষ্ঠা, 2-এর গয়ের উত্তর। নারীর ভূমিকা, এটা 212 এবং 13 পৃষ্ঠা, এটা 1-এর গয়ের উত্তর, 1-এর ঘয়ের উত্তর। এবং শিক্ষা 211 পৃষ্ঠা, এই শিক্ষা টপিকের প্যারাটা বই থেকে পড়লে তোমার 3টা সৃজনশীলের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। 1-এর 2-এর এবং 3-এর খ এবং গ, 2টা গয়ের উত্তর হবে, একটা খয়ের উত্তর হয়ে যাবে। তো শিক্ষা টপিকটাও অনেক ইম্পর্টেন্ট, কারণ অনুশীলনীর মধ্যে শিক্ষা টপিক দিয়েই প্রশ্ন করছে 3টা, এত ইম্পর্টেন্ট এটা। তাহলে এই অধ্যায়ের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন যেই কয়টা আছে, 4টা বা 5টা, এটা পড়লে তোমার ক এবং ক্ষয়ের প্রশ্ন কমন পড়ে যাবে। তো আমি 15 অধ্যায় থেকে বললাম যেগুলো একটা সৃজনশীল আসবে। এইবার চলে আসছি অধ্যায় 13। অধ্যায় 13 থেকেও কিন্তু 100% একটা তোমার প্রশ্ন আসবেই। এখন এই অধ্যায়ে মাত্র 4টা টপিক পড়লে, সেটা অনুশীলনীর 1-2 পড়লে তো হবেই, 1-2 তো পড়তেই হবে, এবং ওই 2টা পড়লে অলরেডি এই টপিকগুলাই আসে। দেখলাম অনুশীলনীর টপিক পড়লেই তোমার কমন পড়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 128 পৃষ্ঠা। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী 189 পৃষ্ঠা। বাংলাদেশের কৃষি ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক, টোটাল এই ব্যাংক সংক্রান্ত 4টা টপিক পড়ে যাও, তোমার 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাচ্ছে। এবার অতিরিক্ত হিসাবে আমি 2টা দিচ্ছি, এই 2টা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে একাধিকবার আসছে, সেই জন্য এটা পড়তে হবে। যেহেতু আমি তোমাদের এই অধ্যায়টাকে সিলেক্ট করে দিয়েছি, এখান থেকে একটা আসবেই, কারণ 8টা অধ্যায় কিন্তু আমি বাদ দিয়েছি, এই জন্য পড়তে হবে। এবং আমি একদম সহজ করে দিচ্ছি, কর বহির্ভূত রাজস্ব, এটা ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে। 185 পৃষ্ঠায় এটা যে কয়টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টগুলো লিখে 1 লাইন 1 লাইন করে 1.5 লাইন করে বর্ণনা দিয়ে দিবা। আর আরেকটা হচ্ছে বাংলাদেশের ব্যয়ের খাত, এইটা মাত্র 5টা পয়েন্ট লিখতে হবে। বইয়ের মধ্যে 10-11টা পয়েন্ট আছে, এত লিখতে হবে না। আমি যেই 5টা পয়েন্ট বলবো তোমরা একটু লিখে নাও কোন কোন 5টা পয়েন্ট লিখতে হবে। 1, 3, 5, 11, 13, 1, 3, 5, 11, 13, এই 5টা পয়েন্ট লিখলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই অধ্যায়ের বড় প্রশ্ন শেষ। এবার ছোট প্রশ্ন, এর অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টা, এই 5টা পড়লেই তোমার একটা 100% কমন পড়ে যাবে। অতিরিক্ত হিসাবে আমি তোমাদেরকে রাখছি প্রতিরক্ষা, এই টপিকটা, যেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যয়ের খাত, ওই 5টা পয়েন্ট আমি বললাম, ওই 5টা পয়েন্টের মধ্যে এগুলো কিন্তু আছে। দেখো, প্রতিরক্ষা 1 বা 2-এর জন্য ব্যাংকের ধারণা এবং আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, মূল্য সংযোজন বা ভ্যাট, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আয়কর,
এই যে কয়টা আমি বললাম, এই কয়টা, আর একটা 1 মার্কের জন্য হচ্ছে সম্পূরক শুল্ক কি, এই অধ্যায়ের এটা ক এবং খ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমার অধ্যায় 13 কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেল। এইবার আমি চলে আসছি অধ্যায় 4। অধ্যায় 4 থেকে আমি বলেছিলাম অধ্যায় 5 থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এক্সট্রা হিসাবে 4টা পড়তে বলছিলাম, টোটাল হয় 8টা অধ্যায়। অধ্যায় 4 থেকে পড়তে হবে ভূমিকম্পের কারণ। এই অধ্যায় অনেক সহজ, একবার করে পড়লে, রিডিং পড়লে তুমি বানিয়ে লিখতে পারবা। ভূমিকম্পের কারণ হচ্ছে 100%, আর ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এবং পদক্ষেপ, এই দুইটা 100%। মনে হচ্ছে যে এই দুটা যদি প্রশ্ন বানায় এই অধ্যায় থেকে, তাহলে এইটা থেকেই বানানোর সম্ভাবনা বেশি, আর যদি না বানায় তাহলে আরও 2টা প্রশ্ন বলতেছে। এই দুটা কিন্তু অনুশীলনীর মধ্যে চলে গেছে। প্লাইস্টোসিন কালের সোপান, এটা হচ্ছে আর সাম্প্রতিককালের প্লাবনভূমি, এটা হচ্ছে 1-এর গ, আর এটা হচ্ছে 2-এর ঘ এর মধ্যে চলে আসছে। এটা পৃষ্ঠা 60 এবং 61 পৃষ্ঠায় অ্যান্সার দেওয়া আছে 100%। জাস্ট অনুশীলনীর 2টা পড়লেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত হিসাবে আমি তোমাদের একটা ঘয়ের প্রশ্ন আমি বলতেছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ডে চলে আসছে, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাবটা 4-এর জন্য 66 এবং 67 পৃষ্ঠাতে আছে। নেপালের জলবায়ু খালি গতে আসে, ভেরি ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের জলবায়ু, এই দুইটা জলবায়ু পড়লেই হবে, আর বাকি জলবায়ু শুধু এমসিকিউর জন্য রিডিং পড়বা। এই অধ্যায় থেকে জলবায়ু, নেপাল এবং বাংলাদেশ, এই দুটা পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনীর যেই 1 থেকে 5 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলা মোস্ট ইম্পর্টেন্ট একটা আসবে। এখন আমি এইখান থেকে প্রশ্নগুলোও তুলে রেখেছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিসমিক রিস্ক জোন, 100% এটা 2-এর জন্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অথবা আশ্বিনা ঝড়, এই দুইটা হচ্ছে অনুশীলনীর মধ্যে চলে গেছে। এরপরে বাংলাদেশের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন, এটা অনুশীলনীর প্রশ্ন। বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখায় দ্রাঘিমা রেখায় অবস্থিত, এই 4টা হচ্ছে অনুশীলনী। অতিরিক্ত হিসাবে আমি কয়েকটা দিচ্ছি। ভারতের জলবায়ুর বৈচিত্র্য কেন, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আশ্বিনা ঝড় হচ্ছে অনুশীলনীর, আর কালবৈশাখী ঝড়টা হচ্ছে অতিরিক্ত। কালবৈশাখী ঝড় এটা অতিরিক্ত, এই প্রশ্নটা পড়বে। বাংলাদেশের মানুষ সমভূমি বসবাসে আকৃষ্ট করে কেন, মানে সমতল ভূমিতে বসবাস করার জন্য আকৃষ্ট হয় কেন, এই প্রশ্নটা, এটা বইয়ের পৃষ্ঠা হচ্ছে 62-63। এবং বাংলাদেশের জলবায়ু বা ভূপ্রকৃতি কেমন, এইটা 57 পৃষ্ঠায় অ্যান্সার দেওয়া আছে। আরেকটা হচ্ছে 1-এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভূমিকম্প কি উপকেন্দ্র, ইপি সেন্টার ইংরেজিতে বলে, উপকেন্দ্র, ফোকাস বা ভূমিকম্পের কেন্দ্র, এই 3টা সংজ্ঞা থেকে এই অধ্যায় থেকে একটা জ্ঞানমূলক বানানোর সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে অধ্যায় আমি তোমাদের 4 অধ্যায়টাও সুন্দর করে সাজেশনে বলে দিলাম। এবার অনেকেই এই যে অধ্যায় 1 আমি তোমাদের এটা এক্সট্রা হিসাবে দিচ্ছি, অনেকেই তোমরা ওই 5 অধ্যায় যে নদীর, ওইটা অনেকেই পড়তে চাও না। যদি ওটা না পড়ো, তাহলে 1 অধ্যায় যদি কেউ পড়তে চাও, তাহলে কোন টপিকগুলো পড়বে সেটা আমি বলে দিচ্ছি। এটা না পড়লেও হবে, আমি যেই 7টা দিচ্ছি এখান থেকে কমন পড়ে যাবে। 1 অধ্যায়টা হচ্ছে অনুশীলনীর 1 আর 2, 2টা সৃজনশীল প্রশ্ন ভালো করে পড়বে। এবং ঘয়ের জন্য মাত্র আমি 5টা টপিক দিছি, 5 টপিক থেকেই এই অধ্যায় থেকে প্রশ্ন বানালে এই 5টা টপিক থেকে আসবে। এবছরও এই অধ্যায় থেকে ঢাকা বোর্ডে যেটা আসছে, আমি বলছি ভাষা আন্দোলনের পটভূমি আসছে ঘতে, ভাষা আন্দোলনের তাৎপর্য আসছে গতে। তাইলে এই 2টা ভালো করে শিখবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর অনুশীলনীর মধ্যে আছে 6 দফা দাবি বা গুরুত্ব, আর পূর্ব পশ্চিম পাকিস্তানের প্রতি যে বৈষম্যগুলো ছিল, এই বৈষম্যগুলো এটা অনুশীলনীর প্রশ্নের মধ্যে চলে আসছে। অতিরিক্ত হিসাবে আমি দিছি ঐতিহাসিক আগরতলা মামলা আর 69-এর গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন। এটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং করে যাবা। তবে আগরতলা মামলাটা ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা টপিক পড়লে এই অধ্যায় শেষ। তোমরা চাইলেই কিন্তু এটা পড়ে যেতে পারো। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। এইটা অনেকেই অ্যান্সার করতে চাও না, অনেক বড় লেখা, এই জন্য লিখতে চাও না, কিন্তু অনেক সহজ, কিন্তু তুমি বানিয়ে লিখতে পারবে। এবার ক এবং ক্ষয়ের জন্য কয়েকটা টপিক বলবো এই অধ্যায় থেকে। জাতীয়তাবাদ বলতে কী বোঝায়, বা জাতীয়তাবাদের উন্মেষ বলতে কী বোঝায়, যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি, এটা সবচেয়ে বেশি আসছে বোর্ড পরীক্ষায়। এবং মৌলিক গণতন্ত্র বা সামরিক আইন, এটা সবচেয়ে বেশি আসছে বোর্ড পরীক্ষায়। 6 দফাকে
বাঙালির মুক্তি সনদ বলা হয় কেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আগরতলা মামলা, আর কীভাবে পূর্ব বাংলা পাকিস্তানের প্রদেশে পরিণত হয়, এই যে আমি বেশ কয়েকটা বললাম। এবং জাতীয়তাবাদ বলতে কী বোঝায়, এটাও প্রচুর আসে পরীক্ষাতে। এই যে 5টা 6টা বললাম, এই 6টা থেকেই তোমাদের একটা কমন পড়বে যদি অধ্যায় 1 থেকে প্রশ্ন বানায়, ঠিক আছে, এটা পড়বে। তোমরা যারা ভালো স্টুডেন্ট পারলে এই অধ্যায়টা পড়ে যাবে। কিন্তু আমি যেই অধ্যায়গুলো বলেছিলাম সেই অধ্যায় কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে রিভিশন করতে হবে। এবং যে টপিকগুলো আমি গুরুত্ব দিলাম, আবার বলতেছি, 11, 16, 9, 13, 3, 4, 5, 15 এই 7টা অধ্যায় পড়লে তোমাদের 7টা সৃজনশীল 100% আসবে। তো বন্ধুরা, আজকে সাজেশনটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।